শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। কেমন রেজাল্ট হলো তোমরা আমাকে জানাবে। ঈশ্বর করে তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক। তোমরা নতুনভাবে পড়াশোনা করো যেন তোমাদের রেজাল্টটা ভালো হয়। আজ তোমাদের শিল্প সংস্কৃতির ধারা, সাহিত্যের ধারার যে নতুন একটি পাঠ, সেটা হচ্ছে চণ্ডীদাস। এই ভিডিওগুলো দিচ্ছি, এগুলোর পর একটা সাজেশন ভিত্তিক একটা তোমাদের শর্ট কোশ্চেন দেবো, সেগুলো থেকে তোমরা করলেই কমন পাবে। ঠিক আছে? আজ পড়াবো তোমাদের চণ্ডীদাস। দেখো, চণ্ডীদাস সম্পর্কে তোমরা বলবে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আগে পড়েছি। চণ্ডীদাসের সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, চণ্ডীদাসের পদগুলি রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষের মালা বলে যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার পদাবলী সম্পর্কে বলেছিলেন, তিনি হলেন চণ্ডীদাস। এই চণ্ডীদাস নিয়ে এক সমস্যার সৃষ্টি হয় বাংলা সাহিত্যে। সেই চণ্ডীদাস সম্পর্কে যদি দেখি, এর আগে সত্যিই তোমাদের সমস্যার সমাধান চিন্তার ব্যাপার হতে পারে যে বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ যে কাব্যটির আবিষ্কার করেছিলেন, সেটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একজন রচয়িতা ছিলেন, তারও নাম চণ্ডীদাস। এই চণ্ডীদাস সম্পর্কে বহু সমস্যার বা বিতর্কের সমস্যার সৃষ্টি হয়েছে। গোটাটাই যেন একটা প্রহলিকায় আচ্ছন্ন হয়ে গেছে। তার মধ্যে থেকে যে সমস্ত তার জীবনীকার কৃষ্ণপ্রসাদ সেন, চণ্ডীদাসের জীবনীকার, তার নাম হচ্ছে কৃষ্ণপ্রসাদ সেন। এগুলি বারবার বলছি, এগুলি তোমরা নোট করো এবং পরবর্তীকালেও কাজে লাগবে। এই কৃষ্ণপ্রসাদ সেন, তাদের সম্পর্কে বিভিন্ন সাহিত্যিকদের থেকে তার সম্পর্কে যেগুলি জানা যায়, সেগুলি সম্পর্কে তোমাদের একটু আলোচনা করব। দেখো, চণ্ডীদাস নিয়ে যে সমস্যা শুরু হয়েছে, তার আগে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস, যিনি প্রাক চৈতন্য যুগের কবি। আরেকজন হচ্ছেন দ্বিজ চণ্ডীদাস, আরেকজন হচ্ছেন দীনচণ্ডীদাস এবং সহজিয়া চণ্ডীদাস। এই সহজিয়া চণ্ডীদাস এরা চৈতন্যদেবের পরবর্তীকালে, এবং পালাগান রচয়িতা দীনচণ্ডীদাস চৈতন্যদেবের পরবর্তীকালের পদাবলী রচনা করেছিলেন। কেউ কেউ চণ্ডীদাসের কবিতার শ্রেষ্ঠ কবিতাগুলির সঙ্গে তাদের কৃত্রিমভাবে পদগুলি রচনা করে দিয়ে এই চণ্ডীদাসের সমস্যাগুলিকে আরও বিভৎস করে তুলেছে, মানুষের মধ্যে আরও চিন্তার বাতাবরণ তৈরি করে দিয়েছে। কিন্তু যাই হোক, এবং বৈষ্ণব সাহিত্যের মহাপ্রভু, আমি অনেকদিন আগে বলেছি যে 4 জন কবির পদ নিয়মিত তিনি আস্বাদন করতেন, তার মধ্যে একজন হচ্ছেন চণ্ডীদাস, যাকে আমরা পদাবলীর চণ্ডীদাস হিসেবেই জানি। এখানে পদাবলী চণ্ডীদাস সম্পর্কে আমরা আলোচনা করব। তার জন্ম সম্পর্কে যেটুকু জানা যায়, জন্মস্থান সম্পর্কে, কবি পরিচয় সম্পর্কে সেটুকু দেখো। কবি পরিচয় হচ্ছে কি, তিনি বীরভূম জেলার নান্নুর গ্রামে, মতান্তরে বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে আনুমানিক 1417 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কার বাড়িতে? দুর্গা দাস বাগচির গৃহে। দুর্গা দাস বাগচি তার পিতার নাম। চণ্ডীদাসের যে সমস্যা তোমাদের বলে দিয়েছি, চণ্ডীদাস সমস্যা বাংলা সাহিত্যের, এটা পরবর্তীকালে আলোচনা করব। চণ্ডীদাস সমস্যা যে আমি বললাম, চণ্ডীদাসদের যে 4 জন কিছু কিছু চণ্ডীদাসের নাম পাওয়া যাচ্ছে, যেমন বড় চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীনচণ্ডীদাস, সহজিয়া চণ্ডীদাস, এরকম বিভিন্ন চণ্ডীদাসের নাম পাওয়া গেছে। সেই সম্পর্কে এগুলি নিয়ে যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যে রচিত হলো, তখন এই চণ্ডীদাস সমস্যা আরও জটিল আকার ধারণ করে। এখন প্রশ্ন হচ্ছে কি, যে চৈতন্যদেব যে সমস্ত বৈষ্ণব পদকর্তাদের পদগুলিকে নিয়মিত রসাস্বাদন করতেন, তার মধ্যে একজন হচ্ছেন এই চণ্ডীদাস, পদাবলী চণ্ডীদাস। এই চণ্ডীদাসের
যখন তিনি এই রচনা করতেন, তিনি সবাই অন্যান্য যারা রচনা করেছেন তাদের বেশিরভাগই সংস্কৃত ভাষায়, কিন্তু বাংলা ভাষায় প্রথম পদাবলী রচনা করেন এই চণ্ডীদাস। তিনি বাঙালির হৃদয়ে যেন প্রেম ভক্তি, রাধাকৃষ্ণের প্রেম বঙ্গ মাটিতে সুন্দরভাবে একটি পদ রচনা করেন। বঙ্গ মাটিকে ওই প্রেম ভক্তির বন্যায় সিক্ত করে তুলেছিলেন। অনেকে তার পদাবলীকে একটি আশ্রয়ের নীড় হিসাবে ধরেছেন, প্রেম ভক্তির আশ্রয়ের নীড় বলে। চণ্ডীদাস যে সমস্ত পদগুলি রচনা করছেন, সে চণ্ডীদাসের সেখানে দেখব আমরা প্রত্যেকেই দেখব চণ্ডীদাসের যে পদাবলী সেগুলিতে ছন্দ অলঙ্কারের সেরকম ঘন ঘটা নেই। সহজ সরল আটপড়ে ভাষায় তিনি রাধাকৃষ্ণের প্রেম ভাবনাকে মর্ত মানুষ থেকে আধ্যাত্মিক জগতে পৌঁছে দিয়েছেন। সেখানে না আছে কাম গন্ধহীন প্রেমের ভাবনা, যেখানে যেন বলা যায়, যেমন বলেছেন যে অতীন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছাকে তিনি রাধা চরিত্রের মাধ্যমে মর্তভূমিতে আধ্যাত্মিক ভাবনাকে সুন্দর অলঙ্কার এবং ছন্দ ভাষার ব্যবহার বাদ করে বাংলা ভাষায় তিনি পদাবলী রচনা করেছেন, যা বাঙালির শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়েছে। এটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাসের পদের শ্রেষ্ঠত্ব। তবে কোনো কোনো জায়গায় তিনি ত্রিপদী ছন্দের ব্যবহার করেছেন, যেগুলি দেখা যাবে। এই চণ্ডীদাস যে সমস্ত বিষয়ে পদগুলি রচনা করেছেন সেই পদগুলিকে ভাগ করা যায়, যেমন পূর্বরাগ, আক্ষেপণরাগ, অভিসার এবং নিবেদন পদ এবং ভাবোল্লাস। এই পদগুলিতে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন যে পদে, সেটার নাম হচ্ছে আক্ষেপণরাগ। এগুলি কি, পূর্বরাগ কি, আক্ষেপণরাগ কি, এই নিবেদন কি, ভাব সম্মেলন কি, এগুলো সব যদি বৈষ্ণব পদাবলী যখন বিস্তারিতভাবে আলোচনা করবো পূর্বরাগ সম্পর্কে তখন এগুলো লেখা তোমাদের জানতে পারবে। এখন জানো যে তিনি কোন কোন বিষয়ে পদ রচনা করেছেন সেগুলি। তার পূর্বরাগ বিষয়ের পদগুলি সম্পর্কে দেখি, যে তার রাধা যেমন একটা সুন্দর তার পদ। যেমন পূর্বরাগে দেখো যে সই কেবা শোনাইল সামনাম, কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, আকল করিয়া মোর পান। এই যে নাম পরতাপে যার ঐছন করে গো, অঙ্গর পরে সে কিবা হয়। এই যে চণ্ডীদাসের বিদ্যাপতির যে দেহপ্রেম ভাবনা, যেখানে তার রাধিকা তৃষ্ণার্ত ডাহকের মতো চিৎকার করে দেহ মিলনের জন্য কৃষ্ণকে স্মরণ করে, এখানে তার চণ্ডীদাস দেহকে অবলম্বন করে আধ্যাত্মিক জগতে মানুষকে পৌঁছায়, আধ্যাত্মিক প্রেম দান করেন। তার জন্য তিনি সাধক কবি, তার রাধিকা এক যোগিনী বেশ ধারণ করেছেন। এবং যে প্রেমে তিনি তার রাধিকাকে দেখতে পাবো আমাদের চৈতন্যদেবের প্রেম ভাবনা সম্পর্কে। যেমন সেই ঘোরের বাহিরে দ্বন্দ্ব শতবার তীরে তীরে এসে যায়, ঠিক আছে, মৌন উচ্চাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে যায়। এই যে তার বারবার রাধিকার ঘর, তেমনি এখানেও সেই রাধিকা পূর্বরাগ পর্যায়ে দেখব যোগিনী বেশ ধারণ করে সেই নীল আকাশের দিকে তাকিয়ে তিনি কৃষ্ণকে আহ্বান করছেন যে তুমি আমার পানের ধন, তুমি আমার হৃদয়ে এসো। ঠিক আছে, তার জন্য তিনি আর একটি পদ করলেন পূর্বরাগের লেখা, যে রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে না শোনে কাহারও কথা। এই যে যোগিনী বেশ ধারণ করে তার পূর্বরাগের পদ, সইকে বা শোনাইল সামনাম, রাধার কি হইল অন্তরে ব্যথা, এগুলি হচ্ছে তার পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদ। এবং তার হচ্ছে কি অভিসার পর্যায়ের। অভিসার কি, যে নায়ক নায়িকা যখন প্রেমিক প্রেমিকা নির্দিষ্ট একটা জায়গায় বলে দেখা করার জন্য যে সংকেত যাত্রা, নির্দিষ্ট একটা জায়গায় নায়ক নায়িকার মিলনের জন্য যে জায়গাটা স্থির করা হয়, অর্থাৎ তাকে বলা হয় অভিসার। প্রত্যেক মানুষের জীবনের অভিসার আছে কি, সেটা আভীষ্ট অভিমুখে যাত্রা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রাণনাথকে, ভক্তের সঙ্গে ভগবানের মিলনের জন্য প্রাণনাথকে পাওয়ার জন্য যে অসাধ্য সাধন করে, সেই হচ্ছে অভিসার। এখানে সেই অভিসারে দেখতে পাবো
রাধিকার যেন চরিত্রগুলি, রাধিকার চরিত্রটি যেন আমাদের সামনে একটা নীল কাপড় পরিহিতাকে দেখতে পাই, যেখানে যোগিনীর বেশ পরিধান করে আছেন। সেখানে কেমন অভিসার পর্যায়ের পদগুলি একটু দেখো কেমন। এঘোর রজনী মেঘের ঘটা কেমন আইলো বটে, কেমন আইলো বাটে। এই যে এই ঘোর রজনী মেঘের ঘটা, এইটা তার হচ্ছে অভিসার বিষয়ক পদ। তারপর দেখো কি আক্ষেপ অনুরাগ পদের চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব পদ, শ্রেষ্ঠ পদ কোন পদ কি, সেটা হচ্ছে আক্ষেপ অনুরাগ। আক্ষেপ অনুরাগে কি, আক্ষেপ অনুরাগ মনেই তো মনে হবে যে বন্ধু কাছে আছে কিন্তু বধূ আমার দূরে আছে, কাছে থেকেও মনে যেন দূরে আছে, যেন মনে হয় দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, কাছে থেকেও যেন মনে হবে আমার কাছে নেই, আমার পাওনা যেন অনেক দূরে বিস্তার করছে। এই যে দূরে থেকেও তাকে কাছে না পাওয়ার ভাবনা, দূরে থাকার ভাবনা, এই যে এইটা হচ্ছে কি আক্ষেপ অনুরাগ। এই আক্ষেপ অনুরাগে পদগুলির মধ্যে চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব পদ, সেখানে দেখব কি যে মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমারে করিব রাধা। তারপরে কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, এই যে যত নিবারিতে চাহি নিবারণা, এই যত নিবারিতে চাহি এইগুলো হচ্ছে, এবং মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমারে করিব রাধা। এই কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, এগুলি হচ্ছে তার আক্ষেপ অনুরাগের পদ, যেখানে চণ্ডীদাসের রাধিকা বলতে চাইছে যে তুমি নিঠুর কালা, তুমি এতটাই শক্ত যে তুমি আমার বধূর তোমার প্রাণ বোঝাতে জানো না, তুমি শুধু মোহিনী বিদ্যার দ্বারা তুমি আমাদের মনকে, আমার মনকে তুমি ঠগিয়েছ, প্ররোচনা করেছ, তুমি এক চটক চপল কৃষ্ণ। এই চটক চপল কৃষ্ণকে তিনি বলেছেন পরজন্মে যেন আমি হব নন্দের নন্দন, আমি হব শ্রীকৃষ্ণ, আর তুমি হবে আমার মতো জনম দুঃখিনী রাধা। এই যে রাধিকার আক্ষেপ অনুরাগ, এবং তুমি যে কত চতুর সেই সম্পর্কে বলছে কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, যে কৃষ্ণ প্রেম যেখানে তত্ত্ব ইক্ষু চর্বণের ন্যায়, যে তত্ত্ব ইক্ষুকে যেমন খাওয়ার পর মুখে যদি গরম গুড় খায় যেমন হয়, সেরকমভাবে তোমার এই কৃষ্ণপ্রেম তুমি প্রত্যেককে গরম গুড় খাওয়াও, যাতে পরবর্তীকালে গরম গুড়, সংসারে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসবে, কিন্তু সেই গরম গুড় খেয়ে পরবর্তীকালে জীবনের পরম প্রশান্তি লাভ করবে। রাধিকা সেই প্রেমের মাথায় কলঙ্ক ভার নিতেও তিনি দ্বিধাবোধ করেনি তার পাননাথ ওই চপল কৃষ্ণকে পাওয়ার জন্য। এটাই হচ্ছে তার রাধা চরিত্রের শ্রেষ্ঠ, যেখানে যে সম্পর্কে শঙ্করী প্রসাদ বসু বলেছেন চণ্ডীদাস কবি তাপস, সাধক কবি তিনি কবি তাপস, এই কথাটি বলেছেন কে, শঙ্করী প্রসাদ বসু। এই দেখো, এবং তিনি কি কলঙ্কি বলিয়া লোকে ডাকুক, তবু তিনি বলতে চাইছেন কি বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, মরণে জীবনে জনমে জনমে প্রাণনাথ হও তুমি। এই যে মরণের জীবনে যতদিন মরবো, মরে পরবর্তী যুগে যত যুগ জন্মাবো, সারা জনম যেন আমি তোমার জনমে জনমে তোমার যেন আমার প্রাণনাথ হিসেবে দেখা দাও। এবং বড় বৈচিত্র্যের ব্যাপার যে রাধা জন্মান্ধ যখন হন, জন্মের সময় অন্ধ ছিলেন এবং শ্রীকৃষ্ণের ডাকেই তিনি তার চোখ খুলেছিলেন। এটা খুব পুরাণ মতে এটা খুব মজাদার কাহিনী, ঠিক আছে। প্রথম প্রেম যে রাধিকার কাছে, যে আমরা দুজন আসিয়াছিলাম যুগল প্রেমের সাথে, এই যে যুগল প্রেম, এই যুগল প্রেমের যে বৈশিষ্ট্য, রাধা প্রেমের এবং কৃষ্ণ প্রেমের যে বৈশিষ্ট্য, সেটা চণ্ডীদাস ভক্তের কাছে সুন্দরভাবে যোগিনী বেশ ধারণ করে এবং প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে তিনি সহজ সরল বাংলা ভাষায় এই পদগুলি আমাদের উপহার দিয়েছেন, ঠিক আছে। তারপরে নিবেদন বিষয়ের কয়েকটি পদ দেখো, বধূ কি আর বলিব আমি, তারপরে দেখো 2 নম্বর, বধূ তুমি সে আমার প্রাণ, এবং কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে। এগুলো হচ্ছে তার নিবেদন বিষয়ক পদ। এবং দেখো তোমার এই সম্পর্কে কিছু বললাম, এবার চণ্ডীদাস সম্পর্কে কিছু একটা তথ্য দিই তোমাদের, যে চণ্ডীদাস যখন জন্মগ্রহণ করেন বলেছেন 1417 খ্রিস্টাব্দে, আবির্ভাব কত 14 শতাব্দীর উত্তর পূর্বে বা 15 শতাব্দীর প্রথমে তার আবির্ভাবকাল। এবং তার রামী সহজিয়া যে চণ্ডীদাসের কথা পাওয়া যায়, সেখানে রামী নামে এক সাধন সঙ্গীর কথা পাওয়া যায়, যেটা সাধন সঙ্গিনী ছিলেন, তার নাম হচ্ছে রামী। এবং তিনি বিশালাক্ষী দেবীর বা বাসুলী দেবীর উপাসক ছিলেন, যে বাসুলী দেবীর মন্দিরও নিজ গ্রামে আছে। এবং সেখানে দেখো তার সম্পর্কে চণ্ডীদাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলেন,
তার নাম হচ্ছে রামগতি ন্যায়রত্ন। আর তার বাংলা ভাষা, বাংলা সাহিত্য বিষয়ক গ্রন্থে এই রামগতি ন্যায়রত্ন তার সম্পর্কে, চণ্ডীদাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং তথ্য দেন। এবং তার জীবনীকারের নাম কৃষ্ণপ্রসাদ সেন এবং তার মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? আনুমানিক 1447 খ্রিস্টাব্দে। এই হচ্ছে তোমাদের চণ্ডীদাস সম্পর্কে আলোচনা। ভিডিওটি কেমন লাগলো জানাও, এবং তোমরা এরপর শর্ট কোশ্চেনের জন্য আমি ঠিক তোমাদের আস্তে আস্তে দেবো। আগে জিনিসগুলোকে একটু ডিটেলসে বুঝে থাকলে তোমাদের শর্ট কোশ্চেন করতে সহজ হবে, তার জন্য এগুলো দিচ্ছি আমি। এগুলো দেখো, কেমন লাগলো, ভালো লাগছে তো বন্ধুদের শেয়ার করো, এবং যারা নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ঠিক আছে, যতক্ষণ পরবর্তী ভিডিও আসছে ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।